ক্লাস 9 এর পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ পৃষ্ঠটান আজ শুরু করব। যদিও এটা একটা হিউজ বড় একটা চ্যাপ্টার, উঁচু ক্লাসে গিয়ে তোমরা এটাকে নিয়ে একটু ডিটেলে পড়বে। আপাতত ক্লাস 9 এর সিলেবাসে যেটুকু আছে সেটুকু তোমরা এই ক্ষেত্রে পেয়ে যাবে, এই ক্লাসটা থেকে পেয়ে যাবে। মন দিয়ে শুনে দেখো, যদি কোনো সমস্যা হয় তো পরে কমেন্ট বক্সে জানিও। যাক, কথা না বাড়িয়ে শুরু করা যায়। পৃষ্ঠটান কথাটা ইংরেজি টার্ম হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন নিয়ে সরাসরি, সারফেস টেনশন বা পৃষ্ঠটান নিয়ে সরাসরি একেবারে বইয়ের পাঠ্যে যাবার আগে সাধারণ উদাহরণ নিয়ে একটু আলোচনা করা যায়। কারণ ঘটনা তোমরা প্রায় প্রত্যেকই ব্যাপারটার সঙ্গে পরিচিত। মেলাতে বেলুন বিক্রির সাথে তোমরা প্রায় প্রত্যেকেই পরিচিত। এইরকম কতগুলো গ্যাস বেলুনের কথা ভাবো। মনে করো এদিকে সব সুতো দিয়ে বাঁধা রয়েছে, আর যে বিক্রি করবে সে এই সুতোগুলোকে নিয়ে এসে এরকম একটা জায়গাতে বেঁধে রেখে দিচ্ছে। এখন আমি এই বেলুনগুলোকে পরস্পর থেকে দূরে সরিয়ে দিতে চাইছি। মনে করো এই বেলুন আর এই বেলুনকে পরস্পর থেকে দূরে সরাতে চাইছি। তোমরা এবার সাধারণ যেটা ঘটনা ঘটে থাকবে, এক্ষেত্রে দুটো বেলুন পরস্পর আবার কাছে চলে আসবে। আবার তুমি এটাকে দূরে সরিয়ে দাও, আবার তুমি কাছে চলে আসবে। কারণ এই টানটা, এই নিম্নভূমি যে টানটা ক্রিয়াশীল হয়ে রয়েছে, এই টানটার জন্য বেলুনগুলোকে তুমি যখন সরিয়ে দেবেও তখন পুনরায় বেলুনগুলো আবার কাছে কাছে চলে আসবে। এদের মধ্যে পাশাপাশি একটা বল ক্রিয়াশীল হয়ে রয়েছে, টান ক্রিয়াশীল হয়ে রয়েছে এই বেলুন আর এই বেলুনের মধ্যে, এই বেলুন আর এই বেলুনের মধ্যে, এই বেলুন আর এই বেলুনের মধ্যে। এই সেম ঘটনা দেখতে পাওয়া যায় আমাদের কোন প্রবাহীর মধ্যে, প্রবাহীর পৃষ্ঠতলের মধ্যে। মনে করা যাক এই পাত্রে কিছুটা জল রাখা রয়েছে, জলের অণুগুলোর ভিতরে রয়েছে। প্রতিটা জলের অণুকে অপর জলের অণুগুলো একটা বল দ্বারা আকর্ষণ করছে। একই রকম অণুর মধ্যে বল, এটাকে বলা হয় কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল। এই বলটার নাম কি না সংশক্তি। এই জলের অণুকে পাত্রের অণু অর্থাৎ কঠিন পদার্থের অণু অর্থাৎ অন্য পদার্থের অণু যে বল দ্বারা আকর্ষণ করছে সেটা হচ্ছে আসংজন বা অ্যাডহেসিভ ফোর্স, আসংজন বল। এই সংশক্তি বলের প্রভাবে প্রতিটা অণু একেবারে সমস্ত দিকে সম পরিমাণ বল অনুভব করে থাকে। ফলে ভেতরে থাকা অণুগুলোর ক্ষেত্রে কোনো কার্যকর বল আমরা দেখতে পাই না। অণুগুলো ছুটে বেড়ায় না, হেঁটে চলে জেনারেলি বেড়ায় না। কিন্তু যখন আমরা এই একেবারে মুক্ত পৃষ্ঠের কোনো অণুর কথা ভাববো, সেক্ষেত্রে অণুটার উপর নিম্নাভূমিকি সমস্ত সংশক্তি বলগুলো কিন্তু ক্রিয়াশীল থাকবে। ওপরের দিকে কোনো সংশক্তি বল ক্রিয়াশীল নেই। ওপরের দিকে আছে কি না আসংজন বল। কার সাথে? এই জলের অণুর সাথে তার পার্শ্ববর্তী যে মাধ্যম, অর্থাৎ বায়ু মাধ্যম হলে বায়ু মাধ্যম বা অন্য কোনো যদি গ্যাসকে আমি সেখানে রেখে দিই, সেই গ্যাসের অণুগুলোর একটা বল, একটা আসংজন বল, কিন্তু সেই বলের পরিমাণটা খুবই কম। ফলে হয় কি, অণুগুলোর উপর একটা নিম্নাভিমুখী বল ক্রিয়াশীল হয়ে থাকবে। ঠিক যেমন এক্ষেত্রে এই বেলুনগুলোর উপর এই দড়িটা একটা টান নিম্নাভিমুখী একটা বল ক্রিয়াশীল করে রেখেছিল। এক্ষেত্রে ব্যাপারটা সেম। এক্ষেত্রে যেমন উপরে বেলুনগুলো পরস্পর পরস্পরের দিকে একটা টান অনুভব করছিল, এক্ষেত্রে এই পৃষ্ঠতলে থাকা অণুগুলো পরস্পরের উপর একটা টান অনুভব করবে, একটা বল অনুভব করবে। যে বলটার নাম হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। তার পৃষ্ঠটান ব্যাপারটা কি? কোন তরলের মুক্ত পৃষ্ঠে থাকা অণুগুলি পরস্পরের উপর একটা যে টান অনুভব করে, সেই টানটাকে বলা হয় আমাদের পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পৃষ্ঠটানকে আমরা মাপবো কিভাবে? পৃষ্ঠটানকে মাপার জন্য হয় কি, মুক্ত পৃষ্ঠ, যেটাকে আমি এখানে আঁকতে পারিনি, যদি আমি আঁকি এরকম যে মুক্ত পৃষ্ঠ হবে, এই মুক্ত পৃষ্ঠে যেখানটা সরলরেখা অঙ্কন করে নিতে হবে। দেখতে হবে যে এই সরলরেখাটার উপর কতটা টান অনুভব করছে একক দৈর্ঘ্যে। একক দৈর্ঘ্য বলতে আমি প্রথমে এল দৈর্ঘ্য নিয়ে নেবো। এল দৈর্ঘ্যের উপর যদি বল বা টান যদি বলি টি, তাহলে একক দৈর্ঘ্যের টানটা কত হবে? টি বাই এল। এইটাই হবে আমার পৃষ্ঠ টানের রাশিমালা। এই রাশিমালাটা থেকে আমি তার সংজ্ঞা দিতে পারি। যদি এর মান হয়, মানে একক দৈর্ঘ্য হয়, যে পরিমাণ টান অনুভব করে সেটাই হচ্ছে পৃষ্ঠটান। এটা আমি একক বলে দিতে পারবো। এসআই পদ্ধতিতে একক বলতে চাই, তাহলে টি এর এসআই পদ্ধতি একক বাই এল এর এসআই পদ্ধতি একক। এস এর যদি সিজিএস পদ্ধতিতে আমি বের করতে চাই, তাহলে
টি এর সিজিএস পদ্ধতি একক বা এল এর সিজিএস পদ্ধতির একক। এখন এই যে টি এর এসআই পদ্ধতির একক আমি বসাবো, টি মানে টান মানে কিছু পরিমাণে বল, এটা হবে নিউটন। এল মানে দৈর্ঘ্য, এটা হবে মিটার। এক্ষেত্রে এটা হবে আমার ডাইন, এটা হবে আমার সেন্টিমিটার। এই ব্যবহার করবো এসে এর মাত্রা নির্ণয় করার জন্য। টি এর মাত্রা ডিভাইডেড বাই এল এর মাত্রা। টি অর্থাৎ বলের মাত্রা এম এল টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল টু দি পাওয়ার -2। মাত্রার পর দেখে নিতে হবে যে তরলের পৃষ্ঠটানকে প্রভাবিত করতে পারে কতগুলো বিষয়, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে, কারণ এই বিষয়গুলোর উপর শর্ট কোশ্চেন করে। প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে উষ্ণতার সাথে এই পৃষ্ঠটান কিভাবে পরিবর্তিত হয়। প্রথমে আসি উষ্ণতা। এই সমস্ত ব্যাখ্যাগুলো তোমরা বইতে পেয়ে যাবে, তবু আমি একটু আমার মতন করে ব্যাখ্যাগুলো দিয়ে রাখছি যদি বুঝতে তোমাদের সুবিধা হয়। উষ্ণতা বলতে তরলের উষ্ণতা যদি আমরা বাড়িয়ে ফেলি সেক্ষেত্রে পৃষ্ঠটানের পরিমাণটা বাড়বে না কমবে। এখন পৃষ্ঠটানের পরিমাণটা থিওরিটিক্যালি বাড়বে কি কমবে তার সেটাকে এস্টাবলিশ করার জন্য গাণিতিক কিছু প্রসেস রয়েছে। আমি গাণিতিক প্রসেসে যাচ্ছি না ক্লাস 9-এ। পৃষ্ঠটান বেড়েছে না কমে সেটা বোঝার একটা ব্যবস্থা করে দিতে পারি। কিরকম? কোনো বাবল দেখেছো ওই সাবানের ফেনা। এখন সাবানের ফেনাটা হয় কেন? সাবানের বা জলের তলটা কোনো পাত্রের উপর কোনো ফ্লেমের উপর যদি থেকে যায় সেক্ষেত্রে যদি তার টানটা খুব কমে যায়, মনে করে এটা একটা ফ্রেম, এই ফ্রেমের উপর আমি জলকে দিয়ে দিলাম, জলের টান যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে কি হবে, ওটা ফেটে যাবে। এখন যদি আমি এই বিষয়টার মানটা যদি খুব কমিয়ে দিতে পারি তাহলে কি হবে, বেলুনটার মতন যেটা তৈরি হবে সেক্ষেত্রে সেটা ফাটবে না। যদি চাপ বেশি হয়ে যায় সেটা সহজে তো ফেটে যাবে। যেমন একটা বেলুনকে যদি আমরা ফোলাই সেটা অতি সহজে বেলুনটা ফাটে না। কিছুক্ষণ পরে যখন চাপটা খুব বেশি হয়ে যায় তখন কিন্তু এটা ফেটে যায়, বেলুনটা ফেটে যায়। এক্ষেত্রে একই ব্যাপার, যদি আমার চাপের পরিমাণটা টানের পরিমাণটা খুব বেশি থাকে সেক্ষেত্রে সহজে আমার বেলুনের মতন ওই যে ফেনাটা তৈরি হবে না। সাধারণ একটা ব্যাপার বলি, উষ্ণতা বাড়িয়ে যদি জল গরম করে যদি আমরা সেক্ষেত্রে সেখানে সাবান ঘষে যদি ফেনা তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু সহজে ফেনা তৈরি হয় না, মানে তার সাবস্টেন্সিয়াল বা পৃষ্ঠটান জেনারেলি ফল করে যায়, কমে যায়। গাণিতিক রূপ রয়েছে, গাণিতিক রূপটা এরকম ভাবে প্রকাশ করা যায় যে যদি সাধারণ উষ্ণতা এবং অন্য কোন একটা উষ্ণতাতে করা যাক টি উষ্ণতাতে টি ডিগ্রি সেলসিয়াসে কোন একটা তরলের পৃষ্ঠটান হচ্ছে এস, এবং সেটাকে যখন আমি টি ড্যাশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম সেই উষ্ণতাটা হয়ে গেল আমার এস ড্যাশ। তাহলে এস ড্যাশ ইকুয়ালস টু এস ইন্টু 1 মাইনাস আলফা টি ড্যাশ মাইনাস টি। এখানে আলফাটাকে বলা হয় পৃষ্ঠটানের উষ্ণতা গুণাঙ্ক। উষ্ণতা বাড়ার সাথে সাথে যে তার পৃষ্ঠটানটা কমে যায় সেটা তোমরা সহজে বুঝতে পারছো, কারণ এই জায়গাটাতে এটা একের থেকে একটা কম রাশি আসবে, একের থেকে রাশিটা কম হয়ে যাওয়ার জন্য এস ড্যাশ এর মানটা কমে যাবে এস থেকে। এরপর আসি তরলের ঘনত্ব। ঘনত্ব ক্ষেত্রে সরাসরি একটা সম্পর্ক রয়েছে, এস ইকুয়ালস টু এ ইনটু রো মাইনাস রো ড্যাশ হোল টু দি পাওয়ার 4। কোন তরলের ঘনত্ব যদি হয় রো এবং তরলের দ্বারা যেটা সম্পৃক্ত বাষ্প তৈরি হবে তার ঘনত্ব যদি হয় রো ড্যাশ, সেই রো মাইনাস রো ড্যাশ এর মানটা যত বেশি থাকবে, অর্থাৎ তরলের ঘনত্ব এবং সম্পৃক্ত বাষ্পের ঘনত্বের মধ্যে পার্থক্য যত বেশি থাকবে তত সেই তরলের পৃষ্ঠটানের মানটা বেশি থাকবে। 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে আমার কোন তরলে আমি কি মিশিয়ে দিচ্ছি, তরলের মধ্যে কি বস্তু উপস্থিত আছে তার উপস্থিত বস্তু। এই উপস্থিত বস্তু দু রকম হতে পারে, একটা হচ্ছে জৈব, একটা হচ্ছে অজৈব। অজৈব বলতে আমি সাধারণ একটা অজৈব নিই, সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা এমনি সাধারণ একটা অভিজ্ঞতা কিন্তু এমনি জল অপেক্ষা নুন জলে জেনারেলি বেশি ফেনা হতে চায় না। বেশি ফেনা হতে চায় না মানেটা কি, সেক্ষেত্রে তার পৃষ্ঠটানের মানটা এত বেড়ে গেছে ফেনাটা তৈরি হলো ফেনাটা ফেটে যাচ্ছে। মানে কোনো অজৈব বস্তু মিশিয়ে দিলে তরলের পৃষ্ঠটান বেড়ে যাবে। আর কোনো জৈব যেমন হচ্ছে সাবান বা তেল আর চর্বি আছে কোনো পদার্থ যদি মিশিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভালো ফেনা হয়, মানে পৃষ্ঠটানটা কমে যায়।
তাহলে জৈব বস্তু মিশিয়ে দিলে ফেনা ভালো হয়, মানে পৃষ্ঠটান কমে যায়। অজৈব বস্তু মিশিয়ে দিলে ফেনা ভালো হয় না, মানে পৃষ্ঠটানটা সেক্ষেত্রে রাইজ করে যায়, বেড়ে যায়। তরলের আশেপাশে কোন পদার্থ উপস্থিত আছে সেই পদার্থের উপর ডিপেন্ড করে কিন্তু সেটা চেঞ্জ করে। মানে যদি আমি একটা পাত্র নিই, যে পাত্রে আছে জল, এবং জলের বাইরেতে আমি যদি একবার শুষ্ক বাতাস রেখে এই জলটার পৃষ্ঠটানটা মেজার করি যত আসবে, সেখানে যদি আমি জলীয় বাষ্পপূর্ণ বাতাস রেখে যদি পৃষ্ঠটানটাকে মেজার করি, সেক্ষেত্রে পৃষ্ঠটানটা চেঞ্জ করে যাবে। সাধারণত দেখা যায় যে তরলের উপর যদি শুষ্ক বাতাস থাকে সেক্ষেত্রে পৃষ্ঠটানের মানটা বেড়ে গেছে, আর যদি জলীয় বাষ্পপূর্ণ যদি বাতাস থাকে সেক্ষেত্রে কিন্তু পৃষ্ঠটানের মানটা কমে গেছে। কারণটা কি, এখানে আছে জল, আর এই বাতাসে যদি আমার জলীয় বাষ্প অর্থাৎ সেই জলের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে দুজনকার মধ্যে ঘনত্বের পার্থক্য খুব একটা বেশি থাকবে না। এখন ঘনত্বের পার্থক্য যদি না থাকে সেক্ষেত্রে পৃষ্ঠটানের মানটা কিন্তু কম থাকবে। যখন একটা শুষ্ক বাতাস হবে তার সাথে এর পৃষ্ঠটানের পরিমাণটা কিন্তু একটা বেশি শো করবে। তড়িতাহিত হওয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি জলে তড়িৎ আধান যদি বেশি থাকে তাহলে কি হবে, এটা পৃষ্ঠতলের পরিমাণটা বাড়িয়ে ফেলতে চাইবে। পৃষ্ঠতলের পরিমাণটা যখনই বাড়িয়ে ফেলতে চাইবে তখন এই এর পরিমাণটা বেড়ে যাবে, এর পরিমাণটা বেড়ে যাওয়া মানে কিন্তু এর পরিমাণটা কমে যাবে। ছোট জায়গা অপেক্ষা বড় জায়গা জুড়ে সেই তরলটা থাকবে, সেই জায়গাটা থাকা মানে সেটা পৃষ্ঠটানটা সঙ্গে সঙ্গে কমে গেল। এখানে কতগুলো পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনা নিয়ে দেখবে তোমাদের বইতে আলোচনা করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে সমুদ্রে কেন জল যদি খুব বেশি উত্তাল হয়ে পড়ে, যখন সেই সময় সেই উত্তাল অবস্থাটাকে কন্ট্রোল করার জন্য আগেকার দিনে জাহাজ থেকে তেল ছড়িয়ে দেওয়া হতো। কারণটা সমুদ্র উত্তাল হয়ে পড়লে সেখানে কেন তেল ছড়িয়ে সমুদ্রটাকে কন্ট্রোল করা হতো, সাময়িক কন্ট্রোল হয়। কারণটা হচ্ছে, মনে করা যাক এটা একটা ঢেউ, যে মুহূর্তে আমার জলেতে তেল ছড়িয়ে দেওয়া হবে সেই জায়গাটা, যে জায়গাটাতে তেলটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেই জায়গাটা কিন্তু পৃষ্ঠটানটা জেনারেলি কমে যাবে। পৃষ্ঠটান কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে, ঢেউয়ের সামনের দিকে 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 ছড়িয়ে পড়লো। তাহলে এই জায়গায় তেলটা থাকার জন্য এই জায়গার পৃষ্ঠটানের পরিমাণটা কিন্তু কমে যাবে, ঢেউয়ের সামনের দিকে তেলটা যাবে, কারণ তেলটা জলের আগে ছড়িয়ে যাবে। এই জায়গায় কিন্তু পৃষ্ঠটানের পরিমাণটা বেশি থাকবে, এই জায়গায় পৃষ্ঠটানের পরিমাণটা কম থাকবে। পৃষ্ঠটানের পরিমাণটা এই জায়গায় বেশি থাকার জন্য হবে কি, এই পুরো পোর্শনের তরলটা যে পৃষ্ঠটা সেটা পিছনে একটা টান অনুভব করবে এবং অতি সহজে এই যে ঢেউটা ভেঙে যাবে, ফলে সমুদ্র খুব তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে পড়বে। 2 নম্বর যেটা আলোচনা করা হয়, বইতে আলোচনা করা আছে দেখবে, জলে তেল ঢেলে দিলে সেটা তাড়াতাড়ি ছড়িয়ে যায় কেন। একই ব্যাপার, জলে তেল ঢেলে দেওয়ার সাথে সাথে সেই জায়গার পৃষ্ঠটানের পরিমাণটা কমে যায়। মনে করা যাক এটা একটা তরল জলের পৃষ্ঠ, এই জায়গায় আমি ছোট্ট করে একটা তেলের ফোঁটাকে ঢেলে দিলাম, এর এই যে সাইডের পোর্শন গুলোতে আছে কারা, জল, এদের পৃষ্ঠটান বেশি, সেই তুলনায় জলের তেলের পৃষ্ঠটানটা কম, এদিকে টান কম এদিকে টান বেশি, বাইরের দিকে টান বেশি হওয়ার জন্য এইটা তাড়াতাড়ি তার দিকে ছড়িয়ে পড়বে। এখন কর্পূর যদি আমি জলে ফেলে দিতে পারি, দেখবো কর্পূরটা কিন্তু তাড়াতাড়ি ছুটতে শুরু করে ফেলছে এদিক সেদিকে। কারণটা কি, কর্পূরকে যখনই জলে ফেলে দেওয়া হবে তখন কর্পূরের খণ্ডটা কি হবে, জলে ভিজতে শুরু করবে, কিন্তু বিভিন্ন দিকের অংশটা বিভিন্ন সময়ে ভালোভাবে ভিজে উঠবে। মানে কোনো একটা সময় দেখবো যে এদিকটা বেশি ভিজে গেছে, এদিকটা কম ভিজে গেছে, যে দিকটা বেশি ভিজে গেছে সেই দিকের পৃষ্ঠটান একরকম হয়ে যাবে, যেদিকটা কম ভিজে সেই দিকটা পৃষ্ঠটান একরকম হয়ে যাবে। ফলে কি হবে, পৃষ্ঠটান কম বেশি হয়ে যাওয়ার জন্য সেটা একটা কার্যকর বল অনুভব হবে, যেদিকে বলটা বেশি থাকবে সেদিকে সেটা ছুটে যাবে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমরা ছাতার যে কাপড় কিনি, ছাতার কাপড়, ছাতার কাপড়ে কিন্তু ভালোভাবে খেয়াল করে তোমরা দেখতে পাচ্ছ ছোট 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 ছিদ্র রয়েছে, কিন্তু তবুও বৃষ্টি পড়ার সময় সেই ছিদ্র দিয়ে জল ভেতরে ঢুকে যায় না। কারণটা কি, আমি যদি এইরকম দুটো ছাতার সুতোর কথা ভাবি, এখানে একটা ছোট্ট ফুটো রয়েছে, এই ফুটোটা কি হবে, জল থাকার জন্য সেখানে একটা ফ্লেম তৈরি করে ফেলবে। যেমন আমাদের ওই মেলাতে কিনতে পাওয়া যায় বাবল ফর্ম করার জন্য যে সাবানের ফেনা হয়, সেরকম একটা ফেনার মতন পর্দা তৈরি হয়ে যাবে। ফলে সেই ফুটোগুলো আস্তে আস্তে বুঝে যাবে কিছুক্ষণের জন্য, যতক্ষণ জলটা পড়বে, আবার জল শুকিয়ে গেলে সেই ফুটোটা কিন্তু খুলেই যাবে। ফলে এখান থেকে জলটা ভিতরে আর ঢুকতে পারবে না। কাপড় রইলো,
তার ভিতরে ফুটেও রইলো, কিন্তু সেখানে একটা জলের আস্তরণ পড়ে গেল, ফলে ওপরের দিকে যখন বৃষ্টির জলটা পড়ছে তখন সেটা ভেদ করে ভেতর দিকে যেতে পারছে না। তবে হ্যাঁ, বেশি যদি খুব বৃষ্টি হয় তখন সেক্ষেত্রে সেটা লিক করে ভেতর দিকে যাওয়ার সম্ভাবনা থেকেই থাকে। তো পৃষ্ঠটান সম্পর্কিত আলোচনা মোটামুটি তোমাদের এর বেশি আর কিছু সিলেবাসে নেই, এ পর্যন্তই তোমরা দেখবে, বই থেকে পড়ার চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম হয় তো আমাকে জানিও।